এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। দক্ষিণ আফ্রিকায় দুর্নীতি তদন্তে এক কমিশন সাবেক প্রেসিডেন্ট জেকব জুমাকে কারাগারে পাঠানোর সুপারিশ করতে যাচ্ছে। বাংলাদেশি গৃহকর্মীকে হত্যার দায়ে সৌদি আরবের আদালত এক গৃহকর্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং গৃহকর্তাকে কারাদণ্ড ও জরিমানা করেছে। বাংলাদেশে বিদেশ ফেরত শ্রমিকদের দেশে পুনর্বাসনের জন্য তৈরি হচ্ছে তথ্য ভাণ্ডার। সরকার যে বিভিন্ন ধরনের কল্যাণকর পদক্ষেপ নিচ্ছেন, রিটার্নি মাইগ্রেন্ট যারা তাদের রিইন্টিগ্রেশনের জন্য যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, তখন যেন আমরা এই অভিবাসী কর্মী যারা ফেরত এসছেন তাদের আমরা খুঁজে পেতে পারি। প্রান্তিক আয়োজনে থাকছে ফোন ইন। তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি পুলক গুপ্ত। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার দুর্নীতি তদন্তে সোমবার তিনি হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় এক তদন্ত কমিশন সাংবিধানিক আদালতকে তাকে কারাগারে পাঠানোর পরামর্শ দিতে যাচ্ছে। কমিশনের সভাপতি উপপ্রধান বিচারপতি রেমন্ড জন্ডো বলেন, আদালত অবমাননার প্রশ্নে তিনি আদালতের নির্দেশ চাইবেন। মিস্টার জুমা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং ওই কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছেন। মিয়ানমারের সৈন্যরা মধ্যাঞ্চলীয় শহর মান্দালাইতে বিক্ষোভকারীদের ওপরে রাবার বুলেট ছুঁড়েছে। সোশ্যাল মিডিয়ার পোস্টে আহত বিক্ষোভকারীদের দেখা যাচ্ছে এবং গুলির শব্দ শোনা যাচ্ছে। গণবিক্ষোভ দমন করতে সামরিক বাহিনী সারা দেশ জুড়ে শহরগুলিতে সৈন্য সংখ্যা বৃদ্ধি করছে। ভারতের এক আদালত সে দেশের বিরুদ্ধে শত্রুতায় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ওপর তদন্তের অংশ হিসেবে আরও 2 আন্দোলনকারীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। দিল্লির পুলিশ কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে ভারতীয় কৃষকদের কিভাবে সাহায্য করা যায় তার উপরে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এক দলিলের ব্যাপারে নিকিতা জ্যাকব এবং শান্তনু নামে 2 ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হচ্ছে, করোনা ভাইরাসের ভুয়া টিকা তৈরি ও বিতরণের সঙ্গে জড়িত সন্দেহে 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে একটি প্রতারক গোষ্ঠী এই কাজ করে প্রায় $30 লাখ মুনাফা করেছে। এরা স্যালাইন কিংবা খনিজ পানি বোতলে ভরে তাকে টিকা বলে বিক্রি করেছিল। অনেক হাসপাতালেও এরকম টিকা বিক্রি হয়েছে, বিদেশেও পাচার করা হয়েছে। আফগানিস্তানে জাতিসংঘ মিশন বলছে, গত সেপ্টেম্বর মাসে শান্তি আলোচনা শুরু হবার পর থেকে সে দেশে মানবাধিকার এবং সংবাদ মাধ্যমের কর্মীদের হত্যার ঘটনা বহুগুণ বেড়েছে। গত 5 মাসে পরিকল্পিত হামলায় 11 ব্যক্তি প্রাণ হারিয়েছেন। অ্যান্টার্কটিকার ওয়েডেল সাগরের বরফের স্তূপে ছিদ্র করেছেন যেসব বিজ্ঞানী, তারা বলছেন সম্পূর্ণ অন্ধকারে বাস করে এমন কিছু অদ্ভুত প্রাণীর সাক্ষাৎ তারা পেয়েছেন। তারা বলছেন সাগরের গভীরে তারা ব্যাকটেরিয়া, 2 ধরনের স্পঞ্জ এবং হাইড্রয়েড নামে এক ধরনের শিকারী প্রাণী দেখতে পেয়েছেন। বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। এখানে আপনাদের জানিয়ে রাখি, পরিক্রমায় ফোন ইনের আজকের বিষয় হৃদরোগ। এ নিয়ে আপনাদের প্রশ্নের জবাব দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক ডক্টর SM মুস্তাফা জামান। আশা করি সাথেই থাকবেন। অনুষ্ঠানের শুরুতেই যেমনটা শুনছিলেন যে বাংলাদেশের সরকার এই প্রথমবারের মতো বিদেশ ফেরত শ্রমিকদের দেশে পুনর্বাসন করার লক্ষ্যে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছে। দেশটির প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এই তথ্য ভাণ্ডার বা ডেটাবেস তৈরি করা হচ্ছে। কিভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্ম কাজ করবে আর বিদেশ ফেরত শ্রমিকরা এ থেকে কিভাবে সহায়তা পাবেন জানার চেষ্টা করেছেন ঢাকায় আমাদের সংবাদদাতা ফারহানা পারভিন। ইউরোপের দেশ জার্মানিতে 6 বছর থাকার পর বাংলাদেশে ফেরত আসতে হয় লক্ষ্মীপুরের জাকির হোসেনকে। তিনি সেই দেশে পড়াশোনা করছিলেন, সঙ্গে একটা রেস্টুরেন্টে কাজ করতেন। জার্মান ভাষাটাও তার রপ্ত করা। কিন্তু 2019 সালে তিনি দেশে আসতে বাধ্য হন, তার ভাষায় ভিসা সংক্রান্ত জটিলতার কারণে।
এখন তিনি একটা মুদি দোকান চালান। জাকির হোসেন বলছিলেন, যদি সরকারের এই তথ্যভাণ্ডার সত্যিকার অর্থেই কাজ করে, তাহলে তার মতো অনেক বিদেশ ফেরত ব্যক্তি রয়েছেন যারা পছন্দের কাজটা করতে পারবেন। আমার এটা ধারণা থাকবে যে আমি যে দেশের নাগরিক, ওই দেশের সরকারের নক্ষত্র পরে আমার সবকিছু জানা আছে, আমি কি ভালো আছি না মন্দ আছি। সেই ক্ষেত্রে দেখা যায় হয়তো আমি একটা ব্যবসা নিছি, কিন্তু ব্যবসা সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই, তাহলে আমি ব্যবসা কিভাবে চালাবো? এবং এটার জন্য তার শিক্ষা দরকার, একটা ট্রেনিং এর প্রয়োজন আছে। এবং যে কাজে করতে যাবে এবং করতে চাইবে, তাকে ওই কাজের উপর তার দক্ষতা নেওয়াটাই বেটার, তাহলে সে সেই কাজটা ভালো করতে পারবে। বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, দেশ থেকে যখন কোনো শ্রমিক বৈধভাবে বিদেশে যান, তখন তাদের তথ্য সরকারের কাছে থাকে, কিন্তু যখন তারা ফেরত আসেন তখন তাদের কোনো তথ্য থাকে না। প্রথমবারের মতো সরকার বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের এই ডেটাবেস তৈরি করছে। বিদেশ ফেরত অভিবাসীদের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সংরক্ষণে রিটার্নিং মাইগ্রেন্টস ম্যানেজমেন্ট অব ইনফরমেশন সিস্টেম বা রেমিমিস নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম করা হয়েছে, যার তত্ত্বাবধানে থাকবে সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি। বিএমইটির মহাপরিচালক শামসুল আলম বলেন, এই উদ্যোগের মাধ্যমে বিদেশ ফেরত শ্রমিকরা যাতে সহজে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন, সেটা নিশ্চিত করা যাবে। বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের তথ্য এখানে প্রিজার্ভ করব, যার ফলে সরকার যে বিভিন্ন ধরনের কল্যাণকর পদক্ষেপ নিচ্ছেন, রিটার্নিং মাইগ্রেন্ট যারা তাদের রিইন্টিগ্রেশনের জন্য যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, তখন যেন আমরা এই অভিবাসী কর্মী যারা ফেরত এসছেন তাদের আমরা খুঁজে পেতে পারি, তারা যেন আমাদের এই সেবাসমূহ সার্ভিসগুলো তারা সহজে নিতে পারেন। বাংলাদেশ সরকার তথ্য সংগ্রহ এবং সংরক্ষণের কাজটি করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা IOM এর সহায়তায়। IOM বাংলাদেশের ন্যাশনাল কমিউনিকেশনস অফিসার শরীফুল ইসলাম বলছিলেন, কয়েকভাবে এটা বিদেশ ফেরত শ্রমিকদের সাহায্য করবে। এটা লাভ বেসিক্যালি 4টা জায়গা। একটা হচ্ছে যে আমি যারা ফিরে আসছে তাদের সমস্যা এবং সম্ভাবনাগুলো জানতে পারবো। দ্বিতীয় হচ্ছে যে অভিবাসী যারা তাদের যে দক্ষতা এবং জ্ঞান আছে, যারা বিদেশ থেকে সে শিখে এসেছেন বা জেনে এসেছেন, সেইটা আসলে বাংলাদেশে কাজে লাগানো সম্ভব হবে। এট দ্য সেম টাইম ধরেন প্রবাসীর অনেক ধরনের সমস্যা নিয়ে ফিরে আসেন, কিংবা নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে থেকে আসেন, কিংবা ধরেন কেউ ভালো হয়েও আসেন, তাদেরকে সমাজে কিভাবে টেকসই পুনরুত্তরীকরণ করা যায় সেই জায়গায় বড় ধরনের একটা হেল্প করবে এই ডেটাবেস যে প্ল্যাটফর্মটি। ফাইনালি এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, ধরেন যারা ফিরে আসছে তাদের জন্য কি ধরনের পলিসি সাপোর্ট লাগবে, কিভাবে তাদেরকে আরো বেটার হেল্প করা যাবে গভর্নমেন্টের জায়গা থেকে, সেই জায়গাটা এটা ভালো পলিসি ফর্মুলেশনে সাহায্য করবে সরকারকে টু সাপোর্ট দ্য রিটার্নিং মাইগ্রেন্টস। সরকার বলছে, প্রথম পর্যায়ে এখন প্রতিটি জেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা ডেমোতে বিদেশ ফেরত শ্রমিকরা তাদের নিজেদের তথ্য দেবে। ডেমো, টিটিসি এবং ইউডিসির সরকারি কর্মকর্তাগণ বিদেশ ফেরত প্রবাসীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করারও কাজ করবেন। পরবর্তীতে বিমানবন্দরে এই ফর্ম পূরণ করার কাজ করা হবে বলে জানিয়েছেন বিএমইটির পরিচালক ফারহানা পারভিন। সৌদি আরবে আবিরন বেগম নামে বাংলাদেশি এক গৃহকর্মীর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ায় দেশটির আদালত এক গৃহকর্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং গৃহকর্তাকে কারাদণ্ড ও জরিমানা করেছে। আদালত গতকাল ওই মামলার রায় ঘোষণা করে। সৌদি আরবে কোনো বাংলাদেশি হত্যার ঘটনায় এই প্রথম কারোর মৃত্যুদণ্ড হল। এই খবরটি সম্পর্কে খোঁজখবর করছিলেন সংবাদদাতা সানজানা চৌধুরী। তার কাছে আমি জানতে চেয়েছিলাম আদালত তার রায়ে ঠিক কি বলেছে। মাসুদ, এই রায়ের ব্যাপারে জানতে আমি সৌদি আরবের রিয়াদের শ্রম কল্যাণ উইংয়ের সাথে কথা বলেছি এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকেও একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে। সেখান থেকে আমি জানতে পেরেছি যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া গৃহকর্মী আবিরন বেগমকে হত্যার মামলায় মোট 3 জনকে আসামি করা হয়েছে। তারা হলেন গৃহকর্তা এবং তাদের কিশোর বয়সী ছেলে। তো মামলার প্রধান আসামি ছিলেন গৃহকর্ত্রী আয়েশা আল জিজানি। আদালতে বিচার চলাকালীন তার বিরুদ্ধে ইচ্ছাকৃত এবং সুনির্দিষ্টভাবে হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হয় এবং তিনি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত ওই গৃহকর্ত্রীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেন। সৌদি আরবে মৃত্যুদণ্ডকে কেসেস বলা হয়, যার অর্থ হচ্ছে জানের বদলে যান। এবং মামলার দ্বিতীয় যে আসামি গৃহকর্তা বাসেম সালেমের বিরুদ্ধেও কিন্তু হত্যাকাণ্ডের আলামত ধ্বংস, আবিরন বেগমকে নিজ বাসার বাইরে বিভিন্ন জায়গায় কাজে পাঠানো এবং আহত হওয়া সত্ত্বেও তার কোনো চিকিৎসার ব্যবস্থা না করা, এসব অভিযোগ আনা হয়েছিল এবং সেগুলো প্রমাণিত হওয়ায় তাকে মোট 3 বছর 2 মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাকে 50,000 সৌদি রিয়ালও জমা দিতে বলা হয়েছে, জরিমানা করা হয়েছে। সঞ্জনা, আবিরন বেগম বেশ কয়েক
কয়েক বছর আগে মারা যান, তো তাকে কিভাবে খুন করা হয়েছিল সে সম্পর্কে কি জানাতে পারেন আপনি? মাসুদ, আপনি নিশ্চয়ই জানবেন যে আবিরন বেগম সৌদি আরবে গিয়েছিলেন 2017 সালে ঢাকার একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, এবং তাকে সাহায্য করেছিলেন স্থানীয় একজন দালাল, এবং তিনি গিয়েছিলেন গৃহকর্মী হিসেবে কাজ করতে। তো আবিরন বেগমের পরিবারের অভিযোগ যে সেখানে তিনি কাজ করতে যাওয়ার 2 সপ্তাহের মাথাতেই তিনি নানাভাবে নির্যাতনের শিকার হন। তার একজন ভগ্নিপতি আয়ুব আলীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে আবিরন বেগমের মাথা দেয়ালে ঠুকে মারা হয়েছে, তাকে বেঁধে পেটানো হয়েছে, গিজারের গরম পানি ঢেলে শরীর পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া তাকে সারাদিন অমানসিক পরিশ্রম করানো হলেও পর্যাপ্ত খেতে দেওয়া হতো না। এছাড়া তার উপর যৌন নিপীড়ন হয়েছে বলেও তিনি আমাকে জানিয়েছেন। আবিরন বেগমের নিজের কোনো ফোন ছিল না। এজেন্সির লোকজনের সাহায্যে বা বাড়ির মালিকের হাতে পায়ে ধরে হয়তো মাসে 1-2 বারের জন্য তিনি কথা বলতে পারতেন। এরপরে একটা দীর্ঘ সময় কিন্তু পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এরপর নির্যাতনের এক পর্যায়ে 2019 সালের 24শে মার্চ রিয়াদের আজিজিয়ায় আবিরন বেগম নিহত হন, এবং তার মরদেহের যে ফরেনসিক প্রতিবেদন সেখানে আসলে হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসে, এবং তারপরে দেশটির পুলিশ আসলে তদন্ত শুরু করে। সঞ্জনা, এই যে রায় দেওয়া হলো এবং একটা জাস্টিস পাওয়া গেল, বিচার পাওয়া গেল, এই রায়ের ব্যাপারে আবিরন বেগমের পরিবারকে কিছু বলেছে, কিছু জানা যাচ্ছে? এই রায়ে তার পরিবার সন্তুষ্টি জানিয়েছেন। তারা বলছেন যে এখন তাদের হারানোর যেহেতু কিছু নেই, প্রিয়জন তাদের নির্যাতনে মারা গেছেন, তো এই বিচার হয় তারা অন্তত এতটুকু স্বস্তি পাবেন যে এ ধরনের ঘটনা একটা দৃষ্টান্ত স্থাপন হলো যে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েও কেউ যদি নির্যাতনের শিকার হন তারাও ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন বা ন্যায় বিচার পান। আর মাসুদ, সৌদি আরবে কোনো বাংলাদেশি হত্যার ঘটনার বিচার হওয়াটা কিন্তু বিরল ঘটনা। সেক্ষেত্রে রায় ঘোষণা বলতে গেলে এবারই প্রথম। তার ওপর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, জেল জরিমানা হয়েছে। তো পুরো বিচার প্রক্রিয়া যারা সংশ্লিষ্ট ছিলেন তারা সবাই আসলে এই রায়ে সন্তুষ্টি জানিয়েছেন। সঞ্জনা, এই আবিরন বেগমের মতো যেসব হাজার হাজার নারী শ্রমিক বিদেশে যান কাজ করতে কিছু রুটি রুজির আশায়, তাদের ঝুঁকি কমানোর কি কোনো উপায় রয়েছে আদৌ? মাসুদ, আপনি জানেন যে দীর্ঘ সময় সৌদি আরবে এই শ্রমবাজারটা বন্ধ থাকার পর 2015 সাল থেকে নারী শ্রমিকদের পাঠানো শুরু হয়, বেশিরভাগই গৃহকর্মী হিসেবে, এবং এই নারী শ্রমিকরা যাওয়া শুরু হওয়ার পর থেকেই কিন্তু নির্যাতনের অনেক অভিযোগ অল্প বিস্তর আসতে শুরু করে। এবং ব্র্যাকের অভিবাসন কর্মসূচি থেকে আমি যেটা জানতে পেরেছি যে গত 5 বছরে প্রায় 5 শতাধিক নারী শ্রমিকের এরকম অপমৃত্যুর ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই হয়েছে সৌদি আরবে। এসব অপমৃত্যুর কোনোটি কিন্তু আদালত পর্যন্ত গড়ায়নি, কিন্তু এই বিচার হওয়াটাকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। কিন্তু অভিবাসন বা নারী শ্রমিকদের নিয়ে যারা কাজ করেন তারা বলছেন যে নিরাপদ অভিবাসনটা আসলে নিশ্চিত করা জরুরি। এখন নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে শ্রমবাজারে নারী কর্মী বন্ধের পক্ষে যেমন অনেকে আছেন, আবার সুরক্ষা নিশ্চিত করে নারীদের পাঠানোর পক্ষেও মতামত দেখা যায়। সংবাদদাতা সঞ্জনা চৌধুরী, ঢাকা থেকে। আপনারা শুনছেন বিবিসি বাংলা রাতের আয়োজন পরিক্রমা। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। এবার আজকের ফোন ইন বিবিসি ঢাকা স্টুডিও থেকে এটি পরিচালনা করছেন ফারহানা পারভিন। ফারহানা। মাসুদ, আপনাকে ধন্যবাদ। বিবিসি বাংলার ফোন ইনের আজকের বিষয় হৃদরোগ, আর এই নিয়ে শ্রোতাদের প্রশ্নের উত্তর দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক ডাক্তার SM মুস্তফা জামান। মিস্টার জামান ইতিমধ্যে আমাদের সঙ্গে স্কাইপে যোগ দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ফোন ইনে অংশ নেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের শ্রোতাদের কাছে। ঢাকা থেকে প্রথমে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তামান্না সুরাইয়া। জি, শুনতে পাচ্ছি। হ্যালো তামান্না, আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ জি, আমার দুটো প্রশ্ন স্যারের কাছে। যে প্রথম প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ বা আমি কিভাবে বুঝতে পারবো যে আমি হৃদরোগের ঝুঁকিতে আছে, কি কি সিমটম আমার মধ্যে প্রকাশ পেলে আমি বুঝতে পারবো যে আমার হৃদরোগের ঝুঁকি আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একজন মানুষের, সুস্থ মানুষের মিনিটে কত হার্টবিট থাকলে আমি সুস্থ আছি বলে আমি মনে করবো আর কি। অনেক ধন্যবাদ। ওনার দুটি প্রশ্ন। জি ধন্যবাদ। দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। একটি প্রথম প্রশ্ন, আসলে কিভাবে বুঝবেন তার হৃদরোগ হয়েছে। আমরা কিছু বলি কি, যদি কারো পরিবারে উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, হৃদরোগের ঝুঁকি থাকে, তাদের যদি একটু হাঁটতে গেলে বুকে চাপ হয়, ভার হয়, এবং এর সাথে যদি আরো কিছু ঝুঁকি থাকে, যদি কেউ স্মোকার থাকে অথবা তামাক বা গুল জাতীয় পদার্থ ব্যবহার করে থাকেন, এরকম কিছু বিষয় মিলে যদি আমরা বলি যে হাঁটাহাঁটি করলে, পরিশ্রম করলে বুকে চাপ হয়, বুক ধরফর করে, তখন আমরা বলতে পারি যে তার হৃদরোগ আছে কিনা কিছু পরীক্ষা করে আমরা নিশ্চিত হতে পারি। যেমন একটি ECG করতে পারি, একটি ইকোকার্ডিওগ্রাফি করতে পারি, অনেক সময় আমরা একটি ETT বা ট্রেডমিল টেস্ট করি, এবং একেবারে আমরা পর্যায়ক্রমে ফাইনালি আমরা একটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করে আমরা নিশ্চিত হতে পারবো। আর তার দ্বিতীয় প্রশ্ন হলো যে তা আসলে
নারীর স্পন্দন আমরা জানি যে একজন সুস্থ মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন মিনিটে ৭২ বার হয়ে থাকে। তবে সর্বনিম্ন ৬০ মিনিটে এবং সর্বোচ্চ ১০০ মিনিটে হতে পারলে, এর বেশি হলে আমরা বলি খারাপ। তবে শিশুদের ক্ষেত্রে অনেক সময় একটু নারীর স্পন্দন একটু বেশি হয়ে থাকে। মনে রাখবেন, একজন মানুষের যখন মাতৃগর্ভে থাকে শিশু, তখন থেকে তার হৃদস্পন্দন শুরু হয়ে থাকে, একদম মৃত্যুর আগ পর্যন্ত তার হৃদস্পন্দন চলতেই থাকে, কখনো বন্ধ হয় না। যদি কোনো কারণে অর্থাৎ কেউ ৭০ বছর পর্যন্ত বেঁচে থাকেন, আমরা যদি মিনিটে ৭২ বার হিসেব করেও ধরি, তাহলে প্রায় ২.৫ কোটি বারও বেশি তার এই ২৫০ কোটি বারের বেশি এই হৃদস্পন্দন হতে থাকে। তো আমরা বলছি মিনিটে ৭২ বার স্বাভাবিক বোঝানোর জন্য, তবে ৬০-এর নিচে গেলে এটি খারাপ, ১০০-র উপরে গেলে খারাপ। আমরা ওষুধ দিয়ে হৃদরোগীদের চেষ্টা করি যে ৬০, ৭০, ৮০ এরকম রাখবার জন্য। এটি আমাদের স্বাভাবিক একটি চেষ্টা থাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের পরের শ্রোতা বরিশাল ইউনিভার্সিটি থেকে ফাতেমাতুজ জোহরা বিনতি। আমার এখানে দুটো প্রশ্ন রয়েছে। প্রথমটি হচ্ছে, আমার আব্বু হার্টের পেশেন্ট, তো ওনার এর পূর্বেও একটু কিডনি ইনফেকশনও রয়েছে। তো এক্ষেত্রে তার ভালো থাকার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করে চলা যেতে পারে? জি, বিনতি, খুব সুন্দর প্রশ্ন। আসলে যাদের হৃদরোগ আছে, আমরা বলি কি একটি ইকোকার্ডিওগ্রাফি করে দেখতে তার হার্টের কার্যক্ষমতা কত। যদি কার্যক্ষমতা আমরা দেখি যে ৫০ ভাগের উপরে থেকে শতকরা, তাহলে আমরা বলি সেটি খুবই ভালো। যদি কারো কার্যক্ষমতা ৩০ বা ২০ বা ২৫ এরকম নেমে আসে, তাদের কিডনির কিছু সমস্যা হয়ে থাকে, অর্থাৎ রক্ত সঞ্চালন কমে যেয়ে আমরা দেখি যে কিডনির সমস্যা হতে পারে। সেজন্য আমরা দেখব যে তার আসলে রক্তের সঞ্চালন যাতে ভালো থাকে এবং কিডনির ফাংশন যাতে ভালো রাখতে হলে হার্টের কার্যক্ষমতা ভালো রাখতে হবে। সেজন্য চিকিৎসক যে ওষুধগুলো দিয়েছেন, সেই ওষুধগুলো সেবন করবেন। আর নিয়মিত হাঁটাহাঁটি করতে পারলে হার্টের কার্যক্ষমতা ভালো হয় এবং যেসব ওষুধ চিকিৎসক দিয়েছেন সেগুলো খাবেন। আর চর্বিযুক্ত খাদ্য একটু পরিহার করতে বলি। যদি হার্টের কার্যক্ষমতা ভালো থাকে, তাহলে পরিমিত পানি পান করতে বলি। আর যদি হার্টের কার্যক্ষমতা কম থাকে, আমরা একটু পানি কম পান করতে বলি, তরল জাতীয় পদার্থ। সেক্ষেত্রে আমরা মনে করি যদি জীবনের ছন্দ মেনে চলেন, তাহলে কিন্তু আমাদের দেশের বলেন সারা বিশ্বের কার্ডিয়াক পেশেন্ট যারা আছে সবাই ভালো থাকবেন। এবং কার্ডিয়াক পেশেন্ট যদি কার্ডিওলজিকে মানে হৃদরোগ ভালো রাখতে পারেন, হৃদরোগের সমস্যাটি, কিডনিও কিন্তু ভালো থাকবে। বিশেষ করে ডায়াবেটিস যদি সুস্থ রাখতে পারেন, যদি রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে কিডনির কোনো সমস্যা হবার কথা নয়। ধন্যবাদ আপনাকে। পিরোজপুর থেকে আমাদের পরের শ্রোতা মোহাম্মদ মহিউদ্দিন। স্যার, আমার প্রশ্ন হলো, আমি আমার মেয়ের বয়স ৬ বছর ৮ মাস। আমি এর অপারেশন করাইছি হার্টের ছিদ্র। এখন দীর্ঘদিন সে খুবই সুস্থ ছিল। এখন ইদানিং একটু সমস্যা দেখা দিচ্ছে, যেমন ঠান্ডা লাগা বা শ্বাসকষ্ট, এই সমস্যাটা দেখা দিচ্ছে। আমি ওষুধ খাওয়াচ্ছি, কমতেছে, আবার কিছুদিন পরে আবার এই সমস্যাটা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আমার কি করণীয় আছে? অনেক আর ধন্যবাদ। আরেকটা আপনার প্রশ্ন, বলুন, জি। আপনি বলুন, আর একটি প্রশ্ন কি? আমার আরেকটা প্রশ্ন হলো, আমার মেয়ে যেহেতু অনেক ছোট বয়সে অপারেশন করা, বড় হইলে এর কোনো ইফেক্ট আসবে কিনা বা কোনো রকম অসুস্থ বা এরকম কোনো কিছু থাকবে কিনা, আমি সেটা জানতে চাচ্ছি স্যারের কাছে। আপনার মেয়ের বয়স জি। এখন কত? ৮ বছর, সরি ৬ বছর ৮ মাস। আচ্ছা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের দেশের শিশুদের কিন্তু জন্মগত সমস্যা যেগুলো হয়ে থাকে, তার মধ্যে এটি অন্যতম একটি সমস্যা হার্টের ছিদ্র। এবং যেহেতু আপনি আধুনিক চিকিৎসা করেছেন, আমি বলব ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি নিশ্চিত হতে চান, একটি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি করতে পারে দেখতে পারেন যে আসলে হার্টের যে অপারেশনটি করেছিলেন, ছিদ্রটি যেটি বন্ধ করে দিয়েছিলেন অপারেশনের মাধ্যমে, সেটি কী অবস্থায় আছে। তবে সাধারণত বেশিরভাগ রোগী ভালো থাকে, ভয়ের কোনো কারণ নেই। অনেক সময় সিজনাল এই শীতের শেষের দিকে অনেক সময় কারো ঠান্ডা বা কাশি হতে পারে, তার জন্য কিন্তু হতে পারে। তবে হার্টের ছিদ্রতে থাকলে কিন্তু প্রথম দিকে আপনি যখন যে শ্বাসকষ্ট, কাশি ছিল, আমার মনে হয় এটি তেমন নয়। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। আপনি একটি বলতে পারি যে বুকের একটি এক্স-রে করতে পারেন এবং একটি ইকোকার্ডিওগ্রাফি কালার ডপলার করে আপনার চিকিৎসকের সাথে সাক্ষাতে পরামর্শ করলে আমরা নিশ্চিত হতে পারবো যে এটি আসলে বড় কোনো সমস্যা কিনা। তবে আপনার দ্বিতীয় যে প্রশ্নটি, সেটিও গুরুত্বপূর্ণ। আমরা আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে সাধারণত বড় কোনো সমস্যা হয় না। বয়স বাড়ার সাথে, সাথে অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন, ছোটবেলায় অপারেশন করেছিলাম, বড় হলে সমস্যা হবে কিনা? আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে বড় কোনো কারো সমস্যা হয়নি। ভালোই থেকেছেন। শুধুমাত্র একটু ফলো আপে থাকতে লাগে যে আসলে কোনো সমস্যা হলো কিনা। আপনার প্রতি শুভকামনা রইল। আশা করছি আপনি যার জন্য প্রশ্ন করেছেন, তিনি উত্তরোত্তর আরো ভালো থাকবেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের পরের শ্রোতা মিলি আক্তার ঢাকা থেকে।
হ্যালো। হ্যালো, মিলি আক্তার শুনতে পাচ্ছি। আমার আমার একটা সমস্যা, মনে করেন আপনার 1.5-2 বছর আগে আমার বুকে ব্যথা করতে আর কি, বাম পেটে। তো তারপরে আমি যে হাঁটতে যেতাম, ডাক্তার দেখার পরে ওই ব্যথাটা চলে গেছে। তো হাঁটলে 20 মিনিট যদি আমি হাঁটি, তখন আমি একলাই পড়ে যাই, মনে হচ্ছে পিছনে এসে আমার ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আর 20 মিনিট হাঁটলে আপনার যে আমি পায়া যাই, মানে ওই শ্বাসকষ্টের মানুষ হয়, মানে ওই সমস্যা হয় আর কি আমার। আচ্ছা। তো মিস্টার জামান, আপনি কি বুঝতে পেরেছেন ওনার আমি সমস্যাগুলো? জি, আমি একটি প্রশ্ন জানতে চাচ্ছি জি। শুধু যে তার বয়স কত এবং কতদিন ধরে এই সমস্যাটি হচ্ছে? কখনো মাথা হ্যাঁ, ঘুরে আমার পড়ে বয়স যাচ্ছে? 28। বলুন। 28। আচ্ছা, আপনার হ্যাঁ, হ্যাঁ। বলবেন কি যে হাঁটা চলা করলে এই সমস্যাটি বাড়ে কিনা বা কখনো কি মাথা ঘুরে পড়ে গিয়েছেন বা পড়ে হয়েছে, এই সমস্যাটি কতবার হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, ওটা আমার মনে করেন আপনার আরো 3-4 বছর আগের থেকে এই সমস্যাটা। যদি আমি হাঁটি, হাঁটাচলা করতে গেলে 2-1 মিনিট যদি হাঁটি, তখন একলাই পড়ে যাই আর মাথায় এমনি মানে ঘুরে যায় আমার। কান আচ্ছা, দুইটা আপনার গরম হয়ে চোখে যায়। চোখে বা কানে কোনো সমস্যা আছে কিনা? না, দেখতে কোনো এমনি আমার সমস্যা? কানে বা চোখে কোনো প্রবলেম নেই। জি, আপনাকে ধন্যবাদ। ৫ টি কারণে এরকম হতে পারে। ১ম কথা হলো যে আপনার বয়স আসলে এত কম। আমরা হৃদরোগের সমস্যাটি সবার পরে রাখি। তবে হতে পারে না তা নয়। হতে পারে। আমরা ১ম এ চেষ্টা করি যে আপনার যেহেতু বয়স কম, আমরা একটু বেশি বয়সে এই ধরনের সমস্যাটি বেশি পেয়ে থাকি। সেটি ৫ টি কারণ হয়ে থাকে। একটি হলো যে আমরা বলে থাকি যে চোখে, কানে বিশেষ করে দৃষ্টিশক্তিতে সমস্যা হলে, কানের মাধ্যমে যদি শুনতে সমস্যা হয়, ভারসাম্যের সমস্যা হলে। তৃতীয়ত হলো আমরা হার্টের নাড়ির স্পন্দন যদি হঠাৎ করে কমে যায়, বয়স্ক রোগীদের আমরা বলি সিক্স সাইনাস সিনড্রোম। তবে কখনো আমরা অল্প বয়সে জন্মগত কারণে নাড়ির স্পন্দন আমরা কম পেয়ে থাকি। যিনি একটু আগে আমরা আলোচনা করছিলাম যে স্পন্দন যদি কম থাকে, সেক্ষেত্রে হাঁটা চলার সাথে দেখা যায় যে তার রক্ত চলাচল, মস্তিষ্কে রক্ত চলাচল কমে যেয়ে মাথা ঘুরে পড়ে যেতে পারে। তবে তার জন্য একটি হল্টার মনিটর করতে পারলে, একটি ইকোকার্ডিওগ্রাফি কালার ডপলার করতে পারলে নিশ্চিত হওয়া যাবে যে হার্টের কোনো সমস্যা হলো কিনা। এবং চতুর্থ হলো ব্রেনে বা মস্তিষ্কে কোনো সমস্যা হলো কিনা, এটি আমরা খুব কম পাই এবং আপনার মধ্যেও আমাদের মনে হচ্ছে এই সমস্যাটি কম থাকার সম্ভাবনা বেশি, কারণ আপনার অন্য কোনো উপসর্গ নেই। এবং সবার পরে যে কারণটি পাই, একেবারে অনেক সময় উদ্বেগজনক কারণে, দুশ্চিন্তা বা আমরা বলি নানা ধরনের মানসিক দুশ্চিন্তার কারণে অনেক সময় এরকম হতে পারে। তার জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষা করে যদি দেখি যে সব ভালো থাকে, তখন তাকে আমরা বলি যে আপনার মানসিক কারণেও কিন্তু দুশ্চিন্তার কারণে হুম, এরকম এটা হতে হতে পারে। পারে। উম সেক্ষেত্রে একটু হতে পারে। জি, মিস্টার জামান, আমি একটু বলতে চাচ্ছিলাম সংক্ষেপে যদি আপনি বলেন ওনার এই মুহূর্তে ওনার আসলে ১ম কি করা উচিত? কোন জি, পরীক্ষাগুলো বা কি? উনার জন্য আমরা বলব, যেহেতু চোখে কানে কোনো সমস্যা নেই, ভালো বলেছেন। একটি হল্টার মনিটর করতে ২৪ ঘন্টার ইসিজি করতে পারেন। এই পরীক্ষাটি করবেন। আরেকটি হলো যে অনেক সময় আমরা দেখি কি যে অনেক দুশ্চিন্তার কারণ হতে পারে। একটু সাক্ষাৎে কোনো চিকিৎসকের পরামর্শ নিলে আমরা কিছু আননেসেসারি পরীক্ষা আমরা এভয়েড করতে পারি। কারণ কি তিনি আমাদের ইতিহাস দিয়েছেন খুব কম সময়ে। আমরা চাই না বেশি পরীক্ষা দিয়ে তাকে ভারাক্রান্ত করতে। তিনি স্থানীয় একজন চিকিৎসকের সাথে একটু সাক্ষাৎে পরামর্শ করলে ইতিহাসটি আরেকটু ভালো করে নিতে পারলে আমরা এক্সক্লুড করতে পারবো যে আসলে। তবে আপাতত কার্ডিওলজির কোনো সমস্যা আছে কিনা, হৃদরোগের কোনো সমস্যা আছে কিনা, একটি মাত্র পরীক্ষা বা ২ টি পরীক্ষা, একটি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি, হার্টের কোনো জন্মগত ছিদ্র আছে কিনা, দ্বিতীয়ত নাড়ির স্পন্দন স্বাভাবিকের চেয়ে কম আছে কিনা, ৬০ এর নিচে আছে কিনা বা ৩০-৪০ হয়, তখন কিন্তু এরকম সমস্যা হতে পারে। অনেক ধন্যবাদ। আমাদের পরের শ্রোতা রাজশাহী থেকে সুরাইয়া দিল আফরোজ। হ্যালো। সুরাইয়া দিল আফরোজ, শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। জি, আমার প্রশ্ন হলো হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণ এবং লক্ষণগুলো। যে কোনো বড় ধরনের রোগ যেমন ডায়াবেটিক, কিডনি, ক্যান্সার, উচ্চ রক্তচাপ এই ধরনের রোগে যারা আক্রান্ত, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় কতটা ঝুঁকিপূর্ণ? নিয়মিত কোন ধরনের রুটিন ফলো করলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যাবে? এবং সেই সাথে প্যাথোফিজিওলজি সম্পর্কে যদি একটু বলতেন। আমি এখানে একটু বলি, সেটা হচ্ছে যে উনি প্রথম ৪ টা আমাদের ৪ জন শ্রোতার প্রশ্নের উত্তরেই
কম বেশি এই তথ্যগুলো দিয়েছেন। বিশেষ করে প্রথম প্রশ্নের উত্তরে উনি মোটামুটি বলে দিয়েছেন। মিস্টার জামান, আপনি সংক্ষেপে একটু আমাদেরকে উত্তর দিবেন, কারণ আমাদের আরও অনেক শ্রোতা আস- রয়েছেন। জি, আসলে কি যে একটি বয়স ভেদে পার্থক্য হয়। যেমন ছোটবেলায় যদি কারো হৃদরোগের চিন্তা করি, আমরা জন্মগত হার্টের ছিদ্র বা এই জাতীয় সমস্যাগুলো চিন্তা করি। আরেকটু মধ্য বয়সে যেগুলো আমরা চিন্তা করছি, জানতে চেয়েছেন যে ঝুঁকিগুলো, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ অথবা তামাক জাতীয় পদার্থ ব্যবহার করলে মহিলারা বিভিন্ন রকম তামাক জাতীয় পদার্থ ব্যবহার করে থাকেন, ছেলেরা সিগারেট বা এরকম জাতীয়, বা মহিলারাও করতে পারেন সিগারেট, এরকম ঝুঁকি যদি কারো থাকে তাদের হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। যেমন আমরা বলি যে স্মোকিং, কেউ যদি তামাক জাতীয় পদার্থ ব্যবহার না করেন তাহলে কিন্তু ঝুঁকি কিন্তু প্রায় শতকরা 50 ভাগে নামিয়ে আনা সম্ভব। এবং যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু হৃদরোগের ঝুঁকি একেবারেই কমে যাবে। তবে কিভাবে জানবেন? বুঝতে পারেন সবচেয়ে সহজ হলো, যদি হাঁটাহাঁটি করলে, পরিশ্রম করলে বুকে চাপ হয়, ভার হয়, বুক ধড়ফড় করে, তাহলে আপনি অবশ্যই চিন্তা করবেন যে হৃদরোগ আছে কিনা। অন্তত কিছু পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন। একটি কোলেস্টেরল পরীক্ষা করতে পারেন, আপনার রক্তের চর্বি পরীক্ষা করতে পারেন, বছরে একবার একটি ইসিজি অথবা একটা ইকোকার্ডিওগ্রাফি, অনেক সময় কারো কারো ক্ষেত্রে ইটিটি করতে পারলে আপনি নিশ্চিত হতে পারবেন এর হৃদরোগ আছে কিনা। ধন্যবাদ আপনাকে। গোলাম মুস্তফা গাজীপুর থেকে আমাদের পরের শ্রোতা। জি, আমি আমার উচ্চ রক্তচাপ আছে। উচ্চ রক্তচাপের জন্য আমি আমি 2.5 একটা ওষুধ খেয়ে থাকি। পাশাপাশি আমার একটু অ্যাজমার সমস্যা আছে, যার জন্য আমি প্রোভিয়ার 10 খেয়ে থাকি। এখন এই অবস্থায় আমি কোভিড এর জন্য নিবন্ধন করেছি। এখন আমি টিকা নিতে পারবো কিনা এই বিষয়ে আমি পরামর্শ চাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন। আমরা প্রতিনিয়তই বলছি যে আপনার মতো রোগী যারা আছে, আপনাকে নিশ্চিত করতে পারি আপনি টিকা, করোনার ভ্যাকসিন নিতে পারবেন এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। আপনাকে আমি আশ্বস্ত করছি। কারণ আমরা প্রতিনিয়ত আমাদের রোগীদের এরকম রোগী যারা আছে তাদের সবাইকে পরামর্শ দিচ্ছি। এমনকি যাদেরকে আমরা স্টেন্টিং করছি, হার্টের উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, তাদেরকেও বলছি যে আপনারা নিতে পারেন। তবে শুধুমাত্র হাসপাতালে ভর্তি রোগীদের মানা করছি। আর বাড়িতে যারা বেড রিটেন পেশেন্ট, অর্থাৎ অত্যন্ত ঝুঁকিপূর্ণ যেসব রোগী আছে, বাড়িতে থাকছেন শয্যাশায়ী, তাদের বাদে সবাই কিন্তু এই করোনার ভ্যাকসিন নিতে পারবেন। ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে সাফিয়া জাহান। জি, হৃদরোগে আক্রান্ত না হওয়ার জন্য আমরা কি কি সচেতনতা অবলম্বন করতে পারি? ধন্যবাদ। মিস্টার জামান। ধন্যবাদ। আসলে জি, সুন্দর প্রশ্ন। আসলে আমরা সবাই সতর্কতা অবলম্বন করতে চাচ্ছেন, এটি আমাদেরকে সত্যি আনন্দ দিচ্ছে। আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ আমরা চাই কি যে হৃদরোগের চিকিৎসা যেহেতু ব্যয়বহুল আধুনিক চিকিৎসা, সুতরাং কেউ যদি প্রতিরোধ করতে পারে তাহলে কিন্তু ভালো। প্রথম প্রশ্ন আমরা বলি যে আপনার যে ঝুঁকিগুলো আছে, যেমন পরিবারে যদি কারো রক্তের চাপ বেশি থাকে, উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, আগে থেকে সচেতন হবেন। 40 বছরের দিকেই কিছু রক্তের পরীক্ষা করতে পারেন, যেমন কোলেস্ট্রল আছে কিনা, অথবা আমরা বলি ডায়াবেটিস আছে কিনা, একটু নিয়মিত চেক আপ করবেন। যদি দেখেন যে কেউ ধূমপান ত্যাগ করতে পারেন, সাদা পাতা, জর্দা, গুল, তামাক জাতীয় পদার্থ বর্জন করতে পারেন, তাহলে কিন্তু ঝুঁকি কমে যাবে। এরকম যে, এবং হাঁটাহাঁটির অভ্যাস, হাঁটাহাঁটি এত বড় একটি গুণ, কেউ যদি নিয়মিত হাঁটাহাঁটি করে তার হৃদরোগের ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যাবে। আমরা সেজন্য বলছি যে এই যে জীবনের ছন্দ যদি মেনে চলেন, একটু চর্বিযুক্ত খাদ্য ছোটবেলায় খেতে পারেন, বড় যাদের বয়স বাড়ে আস্তে আস্তে চর্বিযুক্ত খাদ্য একটু আমরা পরিহার করতে বলি, অ্যাভয়েড করতে বলি। শাকসবজি, কাঁচা ফলমূল এগুলোর ব্যাপারে একটু বেশি নজরদারি দিবেন, বেশি সতর্কতা রাখবেন। খাদ্য তালিকায় যদি এগুলো রাখতে পারেন, আপনি হৃদরোগ একেবারেই মুক্ত থাকতে পারবেন হৃদরোগের থেকে। অনেক অনেক ধন্যবাদ। ঢাকা থেকে আমাদের পরের শ্রোতা সৈয়দা আয়েশা সিদ্দিকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি বলুন, প্রশ্ন করুন। হ্যাঁ, হৃদরোগ বা হার্ট অ্যাটাক এইটার জন্য আমাদের প্রতিকারের উপায়টা কি? আর আরেকটা কথা, যাদের ওয়েট বেশি বা মোটা তাদের কি হৃদরোগ আক্রান্ত সম্ভাবনা বেশি? আর আরেকটা কথা, আমার বেশি হাঁটতে গেলে, আমার 27 ইয়ার্স ওল্ড, সময় আমার একেবারেই অল্প। হাঁটতে গেলে মানে আয়েশা হয়রান সিদ্দিকার লাগে। সময় একেবারেই অল্প আমাদের। সংক্ষেপে মিস্টার জামান, খুবই সংক্ষেপে। আমি তাকে সংক্ষেপে বলছি যে আসলে মোটা হওয়া মানে স্থূলতা বা ওবেসিটি মানে যে হৃদরোগ হবে তার কোনো কারণ নেই। আমরা অনেক রোগী, ওবেসিটি রোগী অ্যানজিওগ্রাম করতে একেবারে হার্ট নরমাল থাকে। তবে হাঁটতে যাদের ওজন বেশি তাদের হাঁটতে গেলে বুকে কষ্ট হতে পারে। তবে দীর্ঘদিন যদি ওজন বৃদ্ধি থাকে, ডায়াবেটিস হতে পারে এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে, কিন্তু হবেই এই কথা নিশ্চিত করে বলা যাবে না। মিস্টার জামান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফোন ইন আমরা আজকের মতো এখানেই শেষ করছি আর শ্রোতাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি আমাদের লন্ডন স্টুডিওতে মাসুদ হাসান খানের কাছে। ধন্যবাদ। এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আপনাদের আরেকবার জানিয়ে রাখছি। দক্ষিণ আফ্রিকায় দুর্নীতি তদন্তে এক কমিশন সাবেক প্রেসিডেন্ট জেকব জুমাকে কারাগারে পাঠানোর সুপারিশ করতে যাচ্ছে। বাংলাদেশি গৃহকর্মীকে হত্যার দায়ে সৌদি আরবের আদালত এক গৃহকর্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে।
এবং গৃহকর্তাকেও কারাদণ্ড ও জরিমানা করেছে। সৌদি আরবে কোনো বাংলাদেশি হত্যার ঘটনায় এই প্রথম কারো মৃত্যুদণ্ড হলো। আর এরই সঙ্গে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করে বিবিসি লন্ডন স্টুডিও থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at BBC.